ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টেক্সট বুক লার্নিং। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্বটা কি সেটা আমরা জেনে নেওয়ার চেষ্টা করি। এই অক্সিলারি ভার্ব ইংরেজি গ্রামার জানার ক্ষেত্রে অত্যন্ত জরুরি। শুধুমাত্র ইংরেজি গ্রামার নয়, আমরা যে কোনো ধরনের বাক্য গঠনের ক্ষেত্রে আমরা অক্সিলারি ভার্ব অবশ্যই ব্যবহার করি। অক্সিলারি ভার্ব ছাড়া ইংরেজিতে কোনো কিছু সম্পূর্ণ করা সম্ভব নয়। তাছাড়া স্পোকেন ইংলিশের ক্ষেত্রে অক্সিলারি ভার্ব জানা তো অত্যন্ত জরুরি। আমাদের যদি অক্সিলারি ভার্ব সম্পর্কে ধারণা না থাকে তাহলে আমরা কোনোভাবে ইংরেজিতে একটি বাক্যও উচ্চারণ করতে পারবো না। তাহলে আজকে আমরা জেনে নিই অক্সিলারি ভার্ব কি। দেখো, অক্সিলারি ভার্ব হচ্ছে সেই ভার্ব যে ভার্ব মূলত প্রিন্সিপাল বা মেন ভার্বের আগে বসে এবং বাক্য গঠনে মেন ভার্বকে সাহায্য করে। এই ভার্ব একা কিন্তু কোনো রকমের বাক্য গঠন করতে পারে না, কিন্তু সাহায্যকারী হিসেবে একটা মুখ্য ভূমিকা পালন করে। তাই বলা হচ্ছে যে অক্সিলারি ভার্ব অবশ্যই প্রিন্সিপাল ভার্ব বা মেন ভার্বকে সাহায্য করে। আচ্ছা, মেন ভার্বের আগে অবশ্যই অক্সিলারি ভার্ব বসবে। আর টেন্স, সেন্টেন্স, ভয়েস চেঞ্জ বা আদার্স যে কোনো ধরনের বাক্য গঠনের ক্ষেত্রে অক্সিলারি ভার্ব জানা জরুরি এবং তাদের ব্যবহার আবশ্যিক। অক্সিলারি ভার্ব কোনগুলো? অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, শুড, ক্যান, কুড, মাস্ট, এইগুলা হচ্ছে অক্সিলারি ভার্ব। তাহলে আমরা অক্সিলারি ভার্ব বিষয়টা কয়েকটা উদাহরণের সাহায্যে একটু জেনে নেওয়ার চেষ্টা করি। দেখো, তাহলে এই তিনটি উদাহরণের সাহায্যে আমরা অক্সিলারি ভার্বটা বুঝে নেওয়ার চেষ্টা করি। আমরা প্রথমে কি জানতে পারলাম যে অ্যাম, ইজ, আর অক্সিলারি ভার্ব যে কটাই আমরা জানলাম তাদের মধ্যে অ্যাম, ইজ এবং আর ছিল। তাহলে এগুলা কেমন ভাবে কাজ করছে দেখি। আমি একটি চিঠি লিখছি, তাহলে আমরা বুঝতে পারছি যে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে আমাদের গঠনটা কি হচ্ছে? আই অ্যাম রাইটিং এ লেটার। তাহলে লিখছি, রাইটিং মানে কি লিখছি? না, রাইটিং মানে কিন্তু লিখছি নয়। তাহলে তার আগে এই যে অক্সিলারি ভার্ব এম বসেছে, এই দুটো জিনিস মিলিয়ে কিন্তু লিখছি বিষয়টা হচ্ছে। তাহলে অক্সিলারি ভার্ব এখানে যে মেন ভার্ব আছে রাইটিং বা রাইট, একে কিন্তু সাহায্য করছে, তবেই কিন্তু এর অর্থ পূর্ণভাবে যে লিখছি এটা কিন্তু পূর্ণভাবে প্রকাশ পাচ্ছে। তাই এই অ্যাম অর্থাৎ অক্সিলারি ভার্ব হলো সাহায্যকারী ভার্ব। এই নিজে কোনো অর্থ প্রকাশ করতে পারবে না, কিন্তু অপরকে অর্থ প্রকাশে সাহায্য করবে। নেক্সট, তারপরে কি আছে? ইউ, তুমি একটি চিঠি লিখছো। ইউ আর রাইটিং এ লেটার, এখানেও দেখো রাইটিং আছে, এখানে লিখছো আছে, লিখছো, এখানে লিখছি। তাহলে রাইটিং মানে কি এগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে? না, সাবজেক্ট অনুযায়ী আমরা অ্যাম, ইজ, আর অর্থাৎ অক্সিলারি ভার্বের ব্যবহার করছি এবং সেটা এই মূল ভার্বকে সাহায্য করে পুরোপুরি বাক্যের অর্থটা প্রকাশ করছে। ঠিক সেরকম ভাবে সে একটি চিঠি লিখছে, তাহলে নিয়ম অনুযায়ী হি ইজ রাইটিং এ লেটার, এখানেও কিন্তু রাইটিং আছে, কিন্তু এখানে লিখছে, লিখছে, লিখছো, লিখছি এর অর্থ প্রকাশ পাচ্ছে। কিভাবে? শুধুমাত্র রাইটিং এর উপরে নির্ভর করে নয়, তার আগে যে অক্সিলারি ভার্ব এদের অর্থ প্রকাশে সাহায্য করছে। তাহলে আমরা আশা করছি বুঝতে পারলাম যে অক্সিলারি ভার্বটা কি। এবার আমরা দেখে নেওয়ার চেষ্টা করি অক্সিলারি ভার্ব কয় প্রকার এবং কি কি। অক্সিলারি ভার্ব হচ্ছে মোট 4 প্রকার এবং টোটাল হচ্ছে 24টি। অক্সিলারি ভার্বের যে প্রকারভেদ আমরা পেলাম 4 প্রকার পেলাম এবং মোট পেলাম 24টি। কি কি আমরা দেখে নেওয়ার চেষ্টা করি। অক্সিলারি ভার্বের একটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম আর একটা হয় পাস্ট ফর্ম। দেখি আমরা প্রথমে, দেখো 1 নম্বরে কি আছে? বি ভার্ব। বি ভার্ব কোনগুলো? অ্যাম, ইজ, আর, এটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম। আর পাস্ট ফর্মে কি হয়? ওয়াজ, ওয়ার। তাহলে কটা হলো টোটাল? 5টি। আচ্ছা, তারপরে আছে ডু ভার্ব। প্রেজেন্ট ফর্ম ডু ভার্বের প্রেজেন্ট ফর্ম কোনগুলো? অক্সিলারি ভার্বের ডু এবং ডাজ। আর পাস্ট ফর্ম হচ্ছে ডিড। তাহলে কটা হলো? 3টে। আচ্ছা, তারপরে হচ্ছে হ্যাভ ভার্ব, এর প্রেজেন্ট রূপ কি? হ্যাভ, হ্যাজ এবং পাস্ট রূপ হচ্ছে হ্যাড। অর্থাৎ কটা হচ্ছে? এটাও হচ্ছে 3টে। আচ্ছা, নেক্সট কি আছে? মডাল ভার্ব। মডাল ভার্ব কোনগুলো? শ্যাল, এর পাস্ট ফর্ম হচ্ছে শুড। আচ্ছা, উইল, পাস্ট ফর্ম হচ্ছে উড। ক্যান, পাস্ট ফর্ম হচ্ছে কুড। মাস্ট, পাস্ট ফর্ম, মাস্টের পাস্ট ফর্ম কিন্তু নেই। আউট টু, এরও পাস্ট ফর্ম নেই। আর কি আছে? নিড, নিডেরও কোনো ফর্মের চেঞ্জ হয় না। ডেয়ার,
এরও কোনো টেন্সের কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ প্রেজেন্ট এবং পাস্ট একই। নেক্সট কি আছে, ইউজ টু, এটা হচ্ছে পাস্ট ফর্ম, এর আবার কিন্তু কোনো রকম প্রেজেন্ট ফর্ম নেই। তাহলে এটা কটা পেলাম আমরা, 3 3 6 আর 5 11, তাহলে আমরা এখানে টোটাল পেয়ে যাব 13টি, টোটাল হবে 24টা। একটু গুণে দেখে নিলেই আমাদের মিলে যাবে। তাহলে 13 আর 11 হচ্ছে টোটাল, এই 24টা হচ্ছে অক্সিলারি ভার্ব এবং সেটা 4 প্রকার। তাহলে প্রথমত আমরা এই যে বি ভার্ব পেলাম এম, ইজ, আর, এই এম ইজ আর নিয়ে আজকে আমরা একটু আলোচনা করি। যদি বাংলা কোনো বাক্যের শেষে ছি, ছ, ছে এইগুলি থাকে তাহলে অবশ্যই আমরা সেই ধরনের বাক্য গঠনের ক্ষেত্রে এম, ইজ এবং আর এর ব্যবহার করব। এবার কখন কোনটা ব্যবহার করব সেটা আমরা একটু দেখে নিই। যদি আই থাকে তাহলে আমরা অবশ্যই এম লিখব। হি, সি, ইট বা যে কোনো ধরনের নাম থাকলে পারে আমরা ইজের ব্যবহার করব। আর ইউ, উই, দে এইগুলো থাকলে পারে আমরা আর ব্যবহার করব। তাহলে আমরা একটু বাক্য গঠন করে দেখে নিই যে ছি, ছ, ছে এই ধরনের বাক্য কেমন গঠন করা যায় সেটা আমরা দেখে নেওয়ার চেষ্টা করি। দেখো তাহলে বাক্যগুলো, প্রথমে কি আছে, আমি ইংরেজি পড়ছি, এই যে ছি বর্তমানে চলছে, অর্থাৎ এটা দেখে বোঝা যাচ্ছে যে আমরা এম ইজ আর এর ব্যবহার করব, কারণ ছি, তারপরে কি আছে ছ, এই যে ছ, তারপরে ছে এইগুলো থাকলে পারে অবশ্যই আমরা এম ইজ আর এর ব্যবহার করব। অর্থাৎ এই বাক্যগুলো দেখেই মনে হচ্ছে যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে এগুলো কেমন ভাবে হবে, প্রথমে সাবজেক্ট আই, তারপরে সাবজেক্টের পরে এম, ইজ অথবা আর এর মধ্যে যে কোনো একটা হবে, এম, আই এম, এবার ভার্বের সঙ্গে আইএনজি যোগ, রিড মানে পড়া, তার সঙ্গে আইএনজি যোগ, আই এম রিডিং ইংলিশ, ইএনজি এলআই এসএইচ। তাহলে এই হচ্ছে এম এর ব্যবহার আমরা পেয়ে গেলাম। তারপরে ইজ দিয়ে দেখি, তুমি ইংরেজি পড়ছো, এখানে ছ আছে, ছ তুমি, তাহলে তুমি ইংরেজি পড়ছো এটাও দেখেই মনে হচ্ছে যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ এই বি ভার্ব বা অক্সিলারি ভার্বটা আমরা ব্যবহার করব। তাহলে তুমি থাকলে পারে ইউ, ইউ এর পরে কি হয় আর, তাহলে ইউ আর। এবার রিডিং, অর্থাৎ ভার্বের সঙ্গে আইএনজি আমরা যোগ করব, রিডিং আর ই এ ডি আই, রিডিং ইংলিশ। আচ্ছা, নেক্সট কি আছে, সে ইংরেজি পড়ছে, এই দেখো ছে, ছে, তাহলে আমি যারের মধ্যে যে কোনো আমরা একটা ব্যবহার করব, সে, অর্থাৎ হি বা সি লিখতে পারি আমরা, হি, তাহলে নিয়ম অনুযায়ী হি অথবা সি এর পরে কি হবে, ইজ, হি ইজ রিডিং ইংলিশ। তাহলে আমরা দেখতে পেলাম যে ছি, ছ বা ছে থাকলে পারে আমরা বি ভার্ব হিসাবে এম, ইজ অথবা আর এর ব্যবহার করি। নেক্সট আমরা আরো দেখার চেষ্টা করি। দেখো আবারও যদি আমরা কোনো বাক্যে হই, হয়, হও এই ধরনের শব্দগুলো যদি আমরা পাই তাহলে আমরা কিন্তু বি ভার্ব বা অক্সিলারি ভার্ব হিসাবে এম, ইজ, আর এর ব্যবহার করব। তাহলে কয়েকটা বাক্য এবার আমরা দেখে নিই। দেখো তাহলে বাক্যগুলো, প্রথমে হয়, তারপরে হয়, 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 হও। এই যে আমি হই একজন ছাত্র, এই যে হয় আছে এটা থাকলে আমরা কি ব্যবহার করব, বি ভার্ব বা অক্সিলারি ভার্ব হিসাবে এম, ইজ, আর। তাহলে আই আছে, প্রথমে কি লিখবো, আই, আই এর পরে কি হয় এম, তাহলে বি ভার্ব হিসাবে এম লিখছি। আই এম এ একজন ছাত্র, স্টুডেন্ট, এস টি ইউ ডি ই এন টি, স্টুডেন্ট। তারপরে দেখো তুমি হও একজন ছাত্রী, এই যে হও, হও আছে না, তুমি হও, অর্থাৎ এগুলো সাবজেক্ট অনুযায়ী হয়, হয়, হও এগুলা চেঞ্জ হয়ে যায়, অর্থাৎ ইউ হবে, তাহলে ইউ, ইউ এর পরে কি হয় আর, ইউ আর এ স্টুডেন্ট, অর্থাৎ তুমি হও একজন ছাত্রী। নেক্সট কি আছে, সে হয় একজন ছাত্র, এই যে হয় রয়েছে, এখানে যে হয় রয়েছে, অর্থাৎ আমরা এম, ইজ, আর এর মধ্যে যে কোনো একটা ব্যবহার করব। নিয়ম অনুযায়ী হি, হি থাকলে কি হয় ইজ হবে, হি ইজ আ স্টুডেন্ট, স্টুডেন্ট, অর্থাৎ সে হয় একজন ছাত্র। তাহলে এক্ষেত্রেও আমরা এম, ইজ, আর এর ব্যবহার করব। আর কোন ক্ষেত্রে ব্যবহার করা যায় দেখি। দেখো নেক্সট আমরা কিভাবে এম, ইজ, আর এর ব্যবহার করতে পারি। তুমি যদি একজন গায়ক হতে তাহলে,
এই ধরনের যদি কোনো রকমের বাক্য থাকে তাহলে আমরা সেক্ষেত্রে am, is অথবা are এর ব্যবহার করব। তাহলে এই ধরনের বাক্য গঠনের ক্ষেত্রে নিয়মটা কি হয়, স্ট্রাকচারটা আমরা দেখে নিই। প্রথমে ইফ, তারপরে সাবজেক্ট, তারপরে নিয়ম অনুযায়ী am, is অথবা are, অবশ্যই এটা সাবজেক্ট অনুযায়ী হবে, তারপরে হবে নাউন। তাহলে আমরা এই তিনটে বাক্য একটু গঠন করার চেষ্টা করি। দেখি, দেখো কি বলা হচ্ছে, তুমি যদি একজন গায়ক হও তাহলে, তাহলে নিয়ম অনুযায়ী প্রথমে কি হবে, ইফ, ইফ, তারপরে সাবজেক্ট, তাহলে তুমি সাবজেক্ট এখানে, ইফ ইউ, এবার নিয়ম অনুযায়ী am, is, are, ইউ এর পরে অবশ্যই আর হয়। তাহলে ইফ ইউ আর, এবার কি বলা হচ্ছে যে একজন গায়ক, তাহলে ইফ ইউ আর এ সিঙ্গার, SINGER, সিঙ্গার হয়ে গেল। এই ধরনের বাক্য আমাদের গঠন। নেক্সট কি আছে, সে যদি একজন শিক্ষক হয় তাহলে, তাহলে এই যে সে যদি একজন শিক্ষক হয় তাহলে, এই ধরনের বাক্য গঠনের ক্ষেত্রে আমরা am, is, are এর ব্যবহার করব। তাহলে নিয়ম অনুযায়ী কি, প্রথমে ইফ, ইফ এখানে সে অর্থাৎ হি, ইফ হি ইজ এ শিক্ষক বলা হচ্ছে, তাহলে টিচার, TEACHER, টিচার। নেক্সট কি আছে, আমি যদি একজন সৎ মানুষ হয় তাহলে, দেখো নিয়ম অনুযায়ী ইফ ব্যবহার করব। প্রথমে আমরা ইফ আই, এর পরে কি হবে, am, is, are এর মধ্যে am, ইফ আই এম, এখানে কি বলা হচ্ছে একজন অনেস্ট মানুষ অর্থাৎ সৎ মানুষ, তাহলে অনেস্ট থাকলে পরে আমরা অ্যান ব্যবহার করি, অ্যান অনেস্ট ম্যান। তাহলে এই ছিল আমাদের সংক্ষিপ্ত am, is, are অর্থাৎ বি ভার্ব, am, is, are বা অক্সিলারি ভার্বের ব্যবহার। লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশে থাকো এবং সাবস্ক্রাইব করে আমাদের ভিডিও দেখতে ভুল করো না। থ্যাঙ্কস ফর ওয়াচিং, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।